বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কাশফিয়া। তাকিয়ে আছে জানালার দিকে। ইনায়া এখন হসপিটালে। কৌশিক নিজের রুমেই আছে। ওর মাথায় প্রচন্ড ব্যথা হয় মাঝে মধ্যে। তাই কাশফিয়াই বলেছে শুয়ে থাকতে। কৌশিকের সাথে কি কি হয়েছে ভাবলেই অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ইনায়ের থেকেই শুনেছে সবটাই। কৌশিক লন্ডনে এক নামী ল ফার্মের কর্পোরেট লয়ার হিসাবে কাজ করে। শেষবার যে কোম্পানির কেস লড়ছিল, সেই কোম্পানির একটা বড় চুক্তিতে প্রতারণা করেছে। এইসব ঘটনা না জেনেই তাদেরকে সাপোর্ট করেছিল কৌশিক। কিন্তু পরে যখন বুঝলো সে ভুল করেছে, ওই কোম্পানির বিরুদ্ধে চলে যায় সে। যা পছন্দ হয়নি কোম্পানির মালিকের। ওনারা সবাই ঝামেলা বাঁধিয়েছিলেন কৌশিকের সাথে। নানান ঝামেলায় কৌশিকের জবটাও চলে যেতে বসেছিল। ইয়াশ আর কৌশিক দুজনেই বেস্ট ফ্রেন্ড। ইনায়ের সাথে কৌশিকের পরিচয়টাও ইয়াশের মাধ্যমেই। সবটা শুনে ইয়াশ কোনোভাবে জড়িয়ে পড়েছিল এইসবের সাথে। কৌশিকের প্রতি এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। ওই কোম্পানিটা ইয়াশের স্টুডেন্ট মেহেকের আব্বুর। ইয়াশের বাড়াবাড়ি দেখে কৌশিকের রাগটা উনি মেটাতে চাইছিলেন ইয়াশের প্রতি। ইয়াশ ক্লাস নিচ্ছিল সেই দিন। তখন কেউ কল দিল কৌশিকের বিপদ হয়েছে। মাথায় কাজ করছিল না ইয়াসের। ভাবল ঘটনা সত্যি। ছুটে যাচ্ছিল ওদের দেওয়া লোকেশনে। তখনই দ্রুত গতিতে কোথা থেকে একটা গাড়ি আসলো। উদ্দেশ্য হয়তো ইয়াসকে মারা, কিন্তু কৌশিক বাঁচিয়ে নিল ইয়াসকে। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রাস্তা থেকে। গাড়িটা এসে ইয়াসের বদলে কৌশিককেই ধাক্কা দিল। কৌশিক গিয়ে ছিটকে পড়ল কিছুটা দূরে। পাকা রাস্তায় এইভাবে পড়ায় মাথায় ব্যথা পেল অনেক। তখনও কেউ বোঝেনি এত কিছু কেন হলো। সব ভুলে ইয়াসের মাথায় আসলো যে যে করেই হোক কৌশিককে বাঁচাতেই হবে। হসপিটালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কৌশিক, ভাঙা ভাঙা কণ্ঠে বারবার বলছিল ইয়াসের হাত ধরে, ওর কিছু হয়ে গেলে কাশফিয়াকে যেন দেখে রাখে ইয়াস। ওর কাছে পৌঁছে দেয় কৌশিকের মৃত্যুর খবর। কথাগুলো ভাবনায় আসলেই কেমন যেন ভয় লাগে কাশফিয়ার। ওর অজান্তেই কত কিছু হয়ে গেছে কৌশিকের সাথে, নিজেও জানে না সে। দরজায় টুকটাক আওয়াজ হলেই ধ্যান ভাঙল ওর। নিজেকে স্বাভাবিক করলো কাশফিয়া। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলো না কাশফিয়া। ইয়াশ দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর কোলে ঘাপটি মেরে বসে আছে মমি। ইয়াশ কিছু বলবে তার আগেই চোখ মুখ শক্ত করে বলল কাশফিয়া, কি চাই? যদি বলি তোমাকে চাই, তাহলে বলবো ফিরে যান। ইয়াশ হাসলো কেবল। কাশফিয়ার পাশ কাটিয়ে ঢুকলো ভেতরে। কৌশিক আর ইনায়া নিচেই ছিল। ইয়াশকে দেখে ওর কাছে এসে হাত মেলল কৌশিক। ইনায়া চলে গেল কিচেনে ওদের জন্য খাবার বানাতে। বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো ইয়াশ আর কৌশিক। পুরোটা সময় ইয়াশ আর চোখে দেখে যাচ্ছিল কাশফিয়াকে। কাশফিয়ার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ওর। উঠে চলে যাবে, তখন শুনলো ইয়াশের কথা, কৌশিক, আমার জন্য একটা বিয়ে উপযোগী সুন্দরী মেয়ে খুঁজে দে তো। মনটা আমার বিয়ে বিয়ে করছে। কৌশিক জানে ইয়াশ মজা করছে, তাই তেমন একটা পাত্তা দিল না ওর কথায়। ইনায়াও তখন আসলো ওদের জন্য কফি নিয়ে। কাশফিয়া রেগে তাকিয়ে আছে ইয়াশের দিকে। সামনে জলজ্যান্ত বউ দাঁড়িয়ে আছে ওর, আবার বলছে বিয়ে করবে। কাশফিয়ার রাগ হচ্ছে প্রচন্ড। ইচ্ছে করছে ইয়াশের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গটগট করে হেঁটে গেল কৌশিকের কাছে। বলল ওকে, ভাইয়া, আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো। কৌশিক হাঁ করে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। ওকে কাছে টেনে গালে কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না, সবই তো ঠিক আছে। তাহলে কাশফিয়া হুট করে বিয়ের কথা বলছে কেন? যে মেয়ে বিয়ের নাম শুনলে মামির সাথে ঝগড়া বাঁধাতো, সে নিজে মুখে বলছে বিয়ে করবে। কৌশিক অবাকের সহিত জিজ্ঞাসা করলো কাশফিয়াকে, তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন?
তুমি এমন হাবভাব করছো, মনে হচ্ছে আমি আকাশের চাঁদ এনে দিতে বলেছি। বলেছি ভালো দেখে একটা বর এনে দিতে। এমন অবাক হওয়ার কি আছে? কৌশিক নিজেকে স্বাভাবিক করলো। একবার কাশপিয়ার দিকে তাকিয়ে পরে আবারও ইনায়ের দিকে তাকালো। ঠাট্টার স্বরে বলল, তা তো দেবই। চলো ইনায়া, আমাদেরকে কাশপিয়ার জন্য পেট মোটা টাকলা স্বাস্থ্যবান বর খুঁজে বের করতে হবে। কাশপিয়া হয়তো বুঝলো ভাই ঠাট্টা করছে ওর সাথে। রাগ দেখিয়ে চলে গেল নিজের রুমে। ইয়াশ বসে আছে আগের মতোই। কাশপিয়ার যাওয়ার পানে তাকিয়ে যেন কি ভেবে বাঁকা হাসলো সে। গাল ফুলিয়ে বিছানায় বসে আছে কাশপিয়া। কেন যেন রাগ হচ্ছে ইয়াসের ওপর। বিয়ে করবে মানে? কাশপিয়া তো এখনো বেঁচেই আছে। বউ রেখে আবার বিয়ে করবে? বিয়ে করে কেউ? এইসব ভাবছে আর রাগে ফুঁসছে কাশপিয়া। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। উঠে দেখতে যাবে তখনই কোথা থেকে দৌড়ে আসলো মমি। কাশপিয়া রেগে বলল মমিকে, এখানে এসেছিস কেন মমি? তোর মালিকের কাছে যা। ওভাবেই বসে রইল মমি। ড্যাব ড্যাব করে তাকালো কাশপিয়ার দিকে। কিছুক্ষণ পরে আবারও গিয়ে বসলো ভাইয়ের কাছে। এমন আদুরে বিড়ালটার ওপর কাশপিয়া রাগ করে থাকবে কিভাবে? মুচকে হেসে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। মমিকে কোলে তুলে নিয়ে বলল সে, তুই ওই তিতা করলার লোকটার সাথে কিভাবে থাকিস রে মমি? যেভাবে তুমি থাকতে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই দরজার দিকে তাকালো কাশপিয়া। বুকে দুই হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াস। কাশপিয়া ওর চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াস দরজাটা আটকে দিয়ে একটু একটু করে এগিয়ে আসলো ওর দিকে। অভিমানের অভিমান ভাঙেনি, ভালোই বুঝতে পারছে সে। কিন্তু ইয়াস যে ঠিক করে নিয়েছে আজকে তার উপমার মনে থাকা সব রাগ অভিমান ছড়িয়ে দেবে এবং নিজের ভালোবাসা দিয়ে। এত অভিমান কেন করেছে উপমা? দূরত্ব না বাড়ালে কি ভালোবাসার গুরুত্ব বাড়ে? কিছুক্ষণ থেমে আবারও বলল ইয়াস, একটা প্রশ্নের উত্তর দিবে? ইয়াসের কথায় মন গলেনি কাশফিয়ার। অভিমানিনী স্বরে বলল, অন্যদের দিকে তাকিয়ে, কি প্রশ্ন? তুমি কখন বুঝতে পেরেছো তুমি আমাকে ভালোবাসো? ফটাফট উত্তর দিল কাশফিয়া। কে বলল আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে ভালোবাসি না। ঠিক আছে, তবে বিয়ে করে নেই। তোমাকে বলতে আমারও সময় লাগবে না। রেগে তাকালো কাশফিয়া। মমিকে কোল থেকে নামিয়ে ইয়াসের কাছে এগিয়ে গেল। ওর বুকের মধ্যে ঘুষি মেরে বলল রাগত স্বরে, জলজ্যান্ত আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, আর আপনি বারবার বিয়ের কথা বলছেন। লজ্জা লাগে না? কষ্ট হয় না? হাসলো ইয়াস। কাশফিয়ার হাত ধরে ওর বুকের বাম পাশে রেখে বলল, উপমা, কি কষ্ট আমার জন্য পাও? আমি কেন পাবো না? এক ঝটকায় ইয়াসের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল কাশফিয়া। গটগট করে হেঁটে বিছানায় গিয়ে বসলো সে। বলল আবারও, একদম ঢং করবেন না। আপনার চিন্তায় আমি কত রাত ঘুমাইনি জানেন? আমাকে ছেড়ে এসে তো ভালোই আছেন আপনি। আমি বোকার মতো ভেবে গেছি শুধু আপনার কথা। কথাগুলো বলেই জিভ কাটলো কাশফিয়া। আবেগী হয়ে কি সব বলে দিয়েছে খেয়ালও করেনি এতক্ষণ। ইয়াস হাসছে কাশফিয়ার মুখের ভাবভঙ্গি দেখে। এগিয়ে গেল ওর কাছে। পাশে বসে কাশফিয়াকে ঘুরিয়ে নিল নিজের দিকে। ওর মাথায় এলোমেলো চুল সব ঠিক করে দিয়ে চুমু দিল কপালে। মুচকি হেসে বলল কাশফিয়াকে, তুমি আমাকে ভালোবাসো বাবা? মুখে না বললেও ভালোবাসো। কাশফিয়ার কি যেন হলো। ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ইয়াসের মুখপানে। হুট করে জাপটে ধরল ইয়াসকে। বুকে মাথা রেখে বলল সে, বাসি তো। আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার একদিকে আপনি, অন্যদিকে পুরো পৃথিবী। আপনাকে ছাড়া যে আমার অন্ধকার লাগে সবকিছু। ইয়াস পুরো কথাটা বলতে দিল না কাশফিয়াকে। থুতনিতে হাত রেখে ওকে চাওয়ালালো নিজের দিকে। টুক করে ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি কবে আমার জন্য এতটা পাগল হলে উপমা? কবে থেকে বুঝলে?
আমাকে ভালোবাসো তুমি? আমি চলে আসার পরেই তো? ওপর নিচ মাথা নাড়ালো কাশপিয়া, যার উত্তর হ্যাঁ। ইয়াস ওকে জড়িয়ে ধরলো আবারও। কাশপিয়ার মাথা চেপে ধরলো নিজের বুকে, বলল মুচকি হেসে, দেখলে তো, দূরত্ব বাড়ালে ভালোবাসা বাড়ে। তোমার জীবনে আমার প্রয়োজনীয়তা বোঝার জন্যই আমাকে এত কিছু করতে হলো। ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন সুফিয়া বেগম। একটু আগেই কথা বললেন কাশপিয়ার সাথে। ছেলে বৌমার বনিবনা হয়নি দেখে খারাপ লাগছে ওনার। ঈশানের ঘটনাটাও কানে এসেছে উজ্জ্বলের অছিলায়। প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি, তবে দুয়ে দুয়ে চার মেলাতে খুব একটা সময় লাগেনি। ঈশান যেমন উচ্ছৃঙ্খল, মদ খেয়ে মাতলামো করে, হয়তো এমনই করেছিল। পরপর দুইবার একই ঘটনা তো পুরোটা মিথ্যা হতে পারে না। সবটা শুনে ঈশানের প্রতি ওনার মায়া লাগছে কম, ঘৃণা হচ্ছে বেশি। এই ছেলেকে কিনা এতদিন খাইয়ে পরিয়ে মানুষ করলেন। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। স্বামীর ডাক পেয়ে চলে যাচ্ছিলেন সিঁড়ি বেয়ে নিজের রুমে। দরজায় ঠক ঠক আওয়াজ কানে আসতেই ফিরে তাকালেন সুফিয়া বেগম। আফিয়া, উজ্জ্বল, সিমি সবাই মাত্রই আসলো। রোহি নিজের রুমে আছে, ইদানিং রুম থেকে বের হয় না সে। সুফিয়া বেগম আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখে ভুরু কুঁচকালেন তিনি। ঈশানের হাতে একটা পুরোপুরি ব্যান্ডেজ করা, অন্য হাতটাও ঠিকঠাকভাবে নাড়াতে পারছে না। এতদিন ছিল হসপিটালেই। সুফিয়া বেগম মাঝে মধ্যে গিয়েই দেখা করে আসতেন ওর সাথে, তাও বাড়ির সবাইকে লুকিয়ে। ঈশানও বুঝতো না উনি লুকিয়ে লুকিয়ে দেখে আসতেন ওকে। মায়ের মন তো, তাই ছেলে এত ভুল করেছে জেনেও অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন ওকে। তবে এই প্রথমবার ঈশানের এমন অবস্থা দেখে মায়া হচ্ছিল না ওনার। এত বড় ভুল করেছে জানার পর মায়া হবেই বা কি করে। কটমট কণ্ঠে বললেন সুফিয়া বেগম, কি চাই? কেন এসেছো এখানে? অসহায় ভঙ্গিতে মায়ের মুখপানে তাকালো ঈশান। বলল ওনাকে, আমি আর কোথাও যাব আম্মু? তোমার ওই মুখে আমাকে আম্মু ডাকবে না ঈশান। তোমার নামটা নিজের মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে আমার। ঈশানের রাগ হচ্ছে মনে মনে, কিন্তু ওকে তো আপাতত থাকতে হবে এখানে। ইয়াশ আর ওর উপমাকে শাস্তি না দিলে শান্তি পাবে না সে। ঈশান কি যেন ভেবে হুট করেই বসে পড়ল মেঝেতে। সুফিয়া বেগমের পায়ে পড়ে বলল বরাবর, আমার ভুল হয়ে গেছে আম্মু। ড্রিঙ্ক করে আমার মাথা ঠিক ছিল না। কি করতে কি করেছি আমি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি কথা দিচ্ছি আর এমন করব না। আমার দ্বারা আর কখনোই কোনো ভুল হবে না। উজ্জ্বলের রাগ হলো ঈশানের কথায়, তবুও কিছুই বলল না সে। ভালো করেই জানে ওর শাশুড়ি এখন নিশ্চয়ই গলে যাবেন ছেলের মন ভোলানো কথায়। সত্যি হলেও তাই উজ্জ্বলের ভাবনা। ঈশানের আকুতি মিনতি আর বারবার ক্ষমা চাওয়ায় মন গলল সুফিয়া বেগমের। যতই হোক কোলে পিঠে করে বড় করেছেন ওকে। আফিয়া আর ইয়াস যখন ছিল না, তখন তো এই ঈশানকেই আঁকড়ে ধরে বেঁচেছিলেন তিনি। তাই ঈশানের প্রতি মায়া ওনার একটু বেশি। উজ্জ্বল বাঁকা হাসল, বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে, দুধকলা দিয়ে কালসাপ পালার স্বভাবটা আপনার কখনোই যাবে না চাচি। পরের বার যখন মস্ত বড় কোনো বিপদ ঘটবে এই ছেলের জন্য, তখনই আপনার আর এই বাড়ির সবার শিক্ষা হবে। প্রতি উত্তর করলেন না সুফিয়া বেগম। বাকিরাও চুপ রইল। ঈশানকে নিজের রুমে যেতে বলে চলে গেলেন সুফিয়া বেগমও। উজ্জ্বল রেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। অন্ধকার রুমে বসে আছে রুহি। গান বাজছে বিছানায় ফেলে রাখা ওর ফোনটাতে। যাও পাখি বলো তারে, তারে কইও আমার হয়ে। চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমারে। ফোনের গানটা বন্ধ হয়ে গেল। রিংটোন বেজে ওঠার শব্দ আসলো রুহির ফোনে। কিন্তু কে কল দিয়েছে? ফোনটা হাতে নিয়েও দেখল না সে।
রুহির মন জুড়ে যে বিষণ্ণতা, প্রিয় মানুষকে না পাওয়ার আক্ষেপ, এত অপূর্ণতা নিয়ে মরে যেতে হবে ভাবলেও নিজের ভাগ্যের ওপরে হাসি পায় ওর। আল্লাহ কি সব কষ্ট, সব না পাওয়া ওর ভাগ্যে লিখেছিলেন? বারবার রিংটোনটা বেজে কেটে যাচ্ছে। রুহির মনে হলো এবার কলটা রিসিভ করা দরকার। ফোনটা হাতে নিতেই দেখলো ইয়াসের নাম্বার। নিজেকে স্থির করে কল দিল ইয়াসের নাম্বারে। প্রথমবার রিং বাজতেই ইয়াস রিসিভ করে নিল কলটা। কথা বলল না রুহি, অপেক্ষা করলো ইয়াসের কণ্ঠস্বর শুনবে বলে। সত্যি হলোও তাই। রুহি কিছু বলার আগেই ইয়াস বলল, কেমন আছো? দীর্ঘশ্বাস ছেড়ে উচ্চারণ করলো রুহি। ভালো। ঠিকমতো ওষুধ খাচ্ছ না কেন রুহি? তুমি তো কখনোই এতটা অবুঝ ছিলে না। রুহি বুঝলো উজ্জ্বল হয়তো বলেছে ইয়াসকে ওকে ফোন দিয়ে কথা বলতে। উজ্জ্বল কি ভাবলো? ইয়াসের সাথে কথা বললে রুহির মন খারাপ চলে যাবে? উজ্জ্বল হয়তো জানে না রুহির মন খারাপের কারণ, নইলে কি আর বলতো ইয়াস ওর মন ভালো করার দায়িত্ব নিতে। নিজেকে স্বাভাবিক করে বলল রুহি, ঔষধ খেয়ে কি হবে ইয়াস? সেই তো মারাই যাব। ইয়াসের কষ্ট হলো রুহির কথায়। রুহির এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে, তবুও বলল সান্ত্বনা দিয়ে, তোমার কিছুই হবে না রুহি, আমরা সবাই আছি তো। মেঝেতে বসে থেকেই খাটের সাথে মাথা এলিয়ে দিল রুহি। বলল দীর্ঘশ্বাস ছেড়ে, সবার দরকার ছিল না ইয়াস, কেবল তুমি থাকলেই আমার হয়ে যেত। কিন্তু তুমি তো আমার হলে না। তোমাকে না পাওয়ার আক্ষেপ যে আমাকে কোনো দিন নিয়েও যাবে না। চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল ইয়াস। কি বলে বোঝাবে রুহিকে? এতটা অবুঝ কেন রুহি? ইয়াসই বা কি করবে? ওর হৃদয়ের একমাত্র রানী যে উপমা। ইয়াসের সবটুকু ভালোবাসা কেবল উপমা পর্যন্তই সীমাবদ্ধ। অন্য কাউকে কিভাবে ভালোবাসবে ইয়াস? এ যে কোনো কালেই সম্ভব নয়। ইয়াসের নীরবতা দেখে রুহি মুচকি হাসল। বলল ইয়াসকে, তুমি আমাকে স্বার্থপর ভাবছো তাই তো ইয়াস? সত্যি আমি স্বার্থপর। তোমার ব্যাপারে আমি বরাবরই স্বার্থপর। দেখেছো, তোমাকে ভুলে যাব বলেও আমার পাগল মন কেবলই তোমাকে নিয়েই ভাবছে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি কি চাই, আমি তোমাকেই চাইবো ইয়াস, যেভাবে তুমি চাইবে উপমাকে। বিস্মিত কণ্ঠে বলল ইয়াস। রুহি। রুহি বুঝলো ইয়াস বিরক্ত হচ্ছে ওর কথায়। আবারও বলল, রাখছি রাখছি, তোমাকে চেয়ে আমি আর নিজের পাপ বাড়াতে চাই না। তুমি ভালো থেকো ইয়াস, পৃথিবীর সব ভালো তোমার হোক, তোমার কপালেই সব ভালো জুটুক। আমাকে একটু মনে রেখো, ভালোবাসায় না হোক ঘৃণায়, তবুও প্লিজ মনে রেখো। কথাগুলো বলেই বড় বড় শ্বাস ফেলল রুহি। ওর আজকাল শ্বাস নিতেও খুব কষ্ট হয়। ফোনের স্ক্রিনের দিকে তাকালো রুহি। ইয়াসকে এতক্ষণ কি বলেছে ভেবেই যেন রাগ লাগছে নিজের ওপর। ইয়াস হয়তো বুঝলো রুহির অবস্থা কি হয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াস। চিন্তিত কণ্ঠে উচ্চারণ করলো কেবল, রুহি, তুমি অসুস্থ, এত কথা বলো না। কলটা কেটে দাও ইয়াস, আর আমাকে কল দিও না তুমি। ইয়াস শুনল রুহির কথা, কলটা কেটে দিল কিছুক্ষণ অপেক্ষা করে। আজকে নিজেকে বড় স্বার্থপর লাগছে ইয়াসের কাছে। রুহিকে যে সে নিজের বোন ভেবেই এসেছে চিরকাল। ওর পাগলামিতে সায় জানায়নি কখনোই। কিন্তু মেয়েটা যে এখনো ওকে পাগলের মতো ভালোবাসে, দেশে না গেলে বুঝতোই না ইয়াস। গিয়েছিল তো তার ভালোবাসাকে খুঁজতে। কারণ মন ভাঙার কারণ হয়ে ফিরে আসতে হবে জানা ছিল না ওর। কাশফিয়া দাঁড়িয়েই ছিল ওর বেলকনিতে, কথা বলে যাচ্ছিল মমের সাথে। হঠাৎই চোখ পড়লো ফ্ল্যাটের দিকে। ওর রুমের বেলকনি বরাবর ইয়াসের রুমটা। কাছের জানালাটার কাছে দাঁড়িয়ে আছে ইয়াস, এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। কাশফিয়া এখানে এসেছিল সময় বেছে বেছে। ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটাই দেওয়া হয়েছিল ওকে। শুনেছে
এই রুমটাতে আগে ইনায়া থাকতো, ভালোই হলো, ব্যালকনিতে আসার বাহানায় ইয়াসের ওপরে নজর রাখা যাবে। কৌশিকরা এখানে আসার পর ইনায়ার আব্বু আম্মু চলে গেছেন নিচতলায়, যেখানে আগে কৌশিক থাকতো। তবে ওনারা দেখা করে যান প্রতিদিনই এসে। কৌশিক এখন অনেকটাই সুস্থ আছে, আবারও মন দেবে নিজের কাজে। আজকেই ওর ল ফার্ম থেকে নোটিশ এসেছে, সুস্থ হলে যেন জয়েন করে আবারও। কৌশিক ল ফার্মের একজন সিনিয়র এসেছে আজ, নাম ওনার রাকিব। কোনোভাবে হয়তো দেখেছে কাশফিয়াকে, কিছু না ভেবে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে কৌশিকের কাছে। প্রথমে আমতা আমতা করলেও পরে আবার সাই জানালো কৌশিক। কাশফিয়া বড় হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে, দেরি না করে বিয়েটা এখন দিয়ে দিলেই মন্দ হবে না। ছেলেটা সুন্দর, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করে, কাশফিয়া সবসময় ভালো থাকবে ওর কাছে। কৌশিক এই বিয়েতে সম্মতি দিয়েছে দেখে রাগ হলো ইনায়ার। এ কেমন বিচার কৌশিকের! নিজে ভালোবেসে বিয়ে করলো, অথচ বোনকে জিজ্ঞাসাও করলো না তার কোনো পছন্দ আছে কিনা। সবচেয়ে বড় কথা, কাশফিয়াই তো বিবাহিত। ইয়াস এইসব জানলে ঝামেলা বাঁধাবে নিশ্চিত। সকাল গড়িয়ে বিকাল হয়েছে, আকাশে মেঘ ডাকছে আজ। হুট করেই প্রকৃতি কেমন যেন অশান্ত হয়ে উঠেছে। দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে কাশফিয়ার। তাকিয়ে দেখতে পেল কৌশিক আর ইনায়াকে। কৌশিকের ঠোঁটের কোণে হাসি লেগে আছে, অথচ ইনায়ার মুখে কেমন যেন রাগী রাগী ভাব। দুজনের মধ্যে ঝামেলা হলো কিনা বুঝতে পারছে না কাশফিয়া। ঝামেলা হলে তো আবারও একসাথে আসতোও না দুজনে, হয়তো অন্য কোনো কারণে রেগে আছে ইনায়া। মুখে হাসি টেনে ভাই ভাবিকে ভেতরে আসতে বলল কাশফিয়া। কৌশিক এগিয়ে এসে কাশফিয়ার হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দিল, সেজে গুজে রেডি হতে বলল ওকে। কাশফিয়া বুঝলো না কিছুই। ওরা কি কোনো অনুষ্ঠানে যাচ্ছে, নাকি বাড়িতে গেস্ট আসবে? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো কাশফিয়া, সাজবো কেন ভাইয়া? আমরা কি কোথাও যাচ্ছি? না, বাসায় গেস্ট আসবে। গেস্ট আসার সাথে আমার সাজগোজের কি সম্পর্ক? এত কথা বলিস না তো কাশফি, যা বলেছি তাই কর। ইনায়াকে কিছু বলার সুযোগ দিল না কৌশিক। কাশফিয়ার বিছানায় শপিং ব্যাগগুলো রেখে চলে গেছে ইনায়া নিজের রুমে। ঘর ভর্তি মানুষের সামনে বসে আছে কাশফিয়া, গায়ে জড়ানো একটা নীল রঙের সুন্দর জামদানি শাড়ি, তার ওপরেই সোনালি সুতোর কাজ করা। কৌশিক অনেকগুলো শাড়ি এনে দিয়েছিল কাশফিয়াকে, বেছে বেছে নীল রঙের শাড়িটাই পরল সে। কারণও আছে বটে, এই রংটা তো ইয়াসের পছন্দের। কিন্তু ইয়াসের পছন্দের রঙের শাড়ি পরেই অন্য কারোর সামনে বসে আছে কাশফিয়া। এখানে এসে যা বুঝলো, কৌশিক বিয়ে ঠিক করতে চাইছে ওর। বারবার বলার পরেও ছেলেটার দিকে সে তাকিয়েও দেখেনি। রাগ হচ্ছে খুব। কৌশিক না জানুক, ইনায়া তো জানে কাশফিয়া নিজের মন দিয়ে বসে আছে ইয়াসকে। তাহলে কেন এত আয়োজন তার বিয়ে নিয়ে, তাও অন্য কারোর সাথে? ছেলের বাড়ির লোক বলল কৌশিকের উদ্দেশ্যে, তোমার বোনকে আমার ছেলের জন্য পছন্দ হয়েছে কৌশিক, তুমি বললে আজকেই বিয়ের তারিখ ঠিক করে নিতে চাই। ভদ্র মহিলার কথাটা বলে শেষ হলো কিনা কিছু ভাঙার শব্দ আসলো কানে। সবার চোখ গেল সদর দরজার দিকে, কাশফিয়াও তাকালো সেই দিকে। নজরে আসলো ইয়াসের রাগান্বিত মুখশ্রী। ইয়াসকে রেগে মেগে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত উঠে দাঁড়ালো সে। কৌশিক বিভ্রান্ত হলো ইয়াসের এহেন কাজে। কি এমন হলো যে ওর বাড়ি বয়ে এসে এইভাবে ভাঙচুর করছে ইয়াস? ইনায়া চুপ করে দাঁড়িয়ে রইল রুমের এক কোণে। এরকম কিছু যে হবে আগে থেকেই জানা ছিল ওর। ইয়াস এগিয়ে আসলো কৌশিকের কাছে, ভুরু জোড়া কুঁচকে রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো কাশফিয়ার দিকে। কালকেই তো সব ঠিকঠাক হলো ওদের, কোন সাহসে উপমা ছেলেপক্ষের সামনে এসে কোণে সেজে বসেছে? ইয়াসের যে রাগ হচ্ছে, ইচ্ছে করছে সবার সামনে টেনে চড় বসাতে কাশফিয়ার গালে। এদিকে ভীতু ভীতু চাহনিতে কাশফিয়া একবার তাকাচ্ছে ভাইয়ের দিকে, তো আরেকবার ইয়াসের দিকে। কৌশিক হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো ইয়াসকে,
এসবের মানে কি ইয়াস? একই প্রশ্ন আমারও। এসবের মানে কি কৌশিক? আমার বিয়ে করা বউ তুই অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিস কোন সাহসে? চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল কৌশিকের। মনে হলো ইয়াসের কথাটা শুনে আকাশ থেকে পড়লো ও। কাশফিয়ার সাথে ইয়াসের বিয়ে হলো কবে আর কিভাবে? এই কথাগুলো ভেবে এতদিন ইয়াস বা কাশফিয়া কেউই বলল না কেন ওকে। অবাকের সহিত জিজ্ঞাসা করলো কৌশিক, তোর বিয়ে করা বউ মানে? মজা করছিস ইয়াস? ইয়াস বাঁকা হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়াকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। হাত রাখলো ওর কোমরে। কাশফিয়া তাকিয়ে আছে ইয়াসের দিকে। ইয়াসও তাকালো ওর উপমার মুখপানে। আলতো করে চুমু দিল কাশফিয়ার কপালে। উপস্থিত সবাই মুখ সরিয়ে নিল অন্যদিকে। তরতর করে রাগ বাড়ছে কৌশিকের। বাহিরে মানুষের সামনে ঝামেলা করবে না ভেবে কিছু বলতেও পারছে না। কিন্তু ইয়াসের এমন অসভ্যতামিকে বিরক্ত হচ্ছে কৌশিক। সবার মুখ জুড়ে বিরক্ততার ছাপ থাকলেও মিটিমিটি হাসছে ইনায়া। কৌশিকের দিকে তাকালো ইয়াস। বলল ওকে, দেখলি তো তোর বোন আমাকে বাধা দেয়নি। এর থেকে বেশি কিছু করলেও বাধা দিবে না। বুঝে নে এবার মজা করছি কিনা। প্রচন্ড রাগে চিৎকার দিয়ে বলে উঠল কৌশিক, ইয়াস, কি অসভ্যতাম হচ্ছে এগুলো? ইয়াসের ভাবভঙ্গি পরিবর্তন হলো না তেমন। ও দাঁড়িয়ে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। কাশফিয়াও নির্লজ্জের মতো মুচকি হাসছে ইয়াসের বুকে মুখ গুজে। সামনে কে আছে না আছে খেয়াল নেই ওর। কাশফিয়ার অশান্ত মনটা শান্ত হয়েছে ইয়াসকে পেয়ে। এত সময় মনে মনে আল্লাহকে ডাকছিল আর ইয়াসের আসার অপেক্ষা করছিল। এত কিছু দেখে সোফায় বসে থাকা রাকিব আর ওর বাড়ির লোক উঠে দাঁড়ালেন। কৌশিকের দুই একটা কথা শুনিয়ে চলে গেলেন ওনারা। কেমন যেন অপমানিত বোধ হচ্ছে কৌশিকের। বিয়ে যদি করেছেই দুজনে, তাহলে আগে বলল না কেন? কৌশিক আর ইয়াসের মধ্যে ঝামেলা হলো। কাশফিয়াকেও বকাঝকা দিল কৌশিক। ইয়াসের রাগ হলো। সেন্টার টেবিলে থাকা কাচের জিনিসপত্র সব ভেঙে গুঁড়িয়ে দিল তখনই। কৌশিকের মেজাজ খারাপ হলো এবার। রাগ দেখিয়ে বলল, হচ্ছেটা কি ইয়াস? তুই এতটা উচ্ছৃঙ্খল হলি কবে থেকে? আমার বাসা থেকে বের হয়ে যা আর এইসব বাদরামো বাইরে গিয়ে কর। বাঁকা হাসলো ইয়াস। একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবারও কৌশিকের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি, সময় মতো আমার উপমাকে এসে নিয়ে যাব, দেখে শুনে রাখবি। বেরিয়ে গেল ইয়াস। কাশফিয়াও যেতে চাইলো ওর পিছু পিছু, কিন্তু বাধা দিল কৌশিক। হাত টেনে ধরলো কাশফিয়ার। কাশফিয়া অসহায়ের মতো করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। বলল, কি হলো ভাইয়া? যেতে দাও আমাকে। কোথায় যাবি তুই, ইয়াসের কাছে? হ্যাঁ। তাহলে আর আমার বাড়িতে আসবি না। আমাকে ভাইয়া বলেও ডাকবি না। আমি ভুলে যাব তুই আমার বোন। ছলছল করে উঠল কাশফিয়ার চোখ দুটো। এই বুঝি চোখ বেরিয়ে পানি পড়বে ওর। এমন একটা অবস্থা। ইনায়ার বিরক্ত লাগছে কৌশিকের কাজে। কিছু বললেও শুনবে না কৌশিক ভালো করেই জানে। কিছু বললও না সে। কাশফিয়াকে চোখের ইশারায় শান্ত হতে বলল কেবল। কৌশিক ধমকের সুরে কাশফিয়াকে নিজের রুমে যেতে বলল। কাশফিয়াও শুনল ওর কথা, একরাশ মন খারাপ নিয়ে। চুপচাপ চলে গেল নিজের রুমে। রুহির অসুস্থতা দিন দিন বাড়ছে। না পেরেই ডাক্তারের পরামর্শে উজ্জ্বল ওকে নিয়ে এসেছে লন্ডনে। ভর্তি করিয়েছে দ্য রয়্যাল মার্সডেন হসপিটাল নামে একটি হাসপাতালে। এটি ক্যান্সার চিকিৎসার ইউরোপের অন্যতম শীর্ষ হাসপাতাল। ইয়াসের ভরসায় আর ডাক্তারদের কথায় নিয়ে আসা এখানে। ইয়াসে আসলো মাত্রই করিডোরে বসে থাকা উজ্জ্বলের কাছে গেল ও। সিমি আর আফিয়াও আছে। সিমি কান্না করছে রুহির অবস্থা দেখে। ইয়াস আসতেই দৌড়ে গেল ওর কাছে। কান্না করতে করতেই বলেছে, মামাই, আমার ফুপি কি আর ভালো হবে না? ইয়াস সিমির মাথায় হাত বোলালো। বলল সান্ত্বনা দিয়ে, রুহি ভালো হয়ে যাবে সিমি, আল্লাহকে ডাকো, উনি সব ঠিক করে দিবেন। মিথ্যা আশ্বাস দিও না ইয়াস, এটা কি আদৌ সম্ভব? উজ্জ্বলের কথায় ঘুরে তাকালো ইয়াস। বলল ওকে,
ভেঙে পড়ো না, আল্লাহর উপরে ভরসা রাখো ভাইয়া। দীর্ঘশ্বাস ছেড়ে বলল উজ্জ্বল। এছাড়া আর কি বা করব? কাশফিয়া দাঁড়িয়ে আছে বেলকনিতে, বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে। এক নজর ওকে দেখবে বলেই হয়তো বারবার এসে দাঁড়াচ্ছে এখানে। কিন্তু ইয়াস কোথায় গেল? কেন ওর দেখা পাচ্ছে না কাশফিয়া? আজ 2 দিন হলো ইয়াসের কোনো খবর নেই। বারবার ফোনটা হাতে নিয়ে কল দিচ্ছে ওর নাম্বারে, কিন্তু রিসিভ করছে না ইয়াস। এদিকে কৌশিক উঠে পড়ে লেগেছে ওর বিয়ে দেবে বলে। ইয়াসের কাজে বিরক্তি চলে এসেছে কৌশিকের। কাশফিয়াকে যদি ওর ভালোই লেগে থাকে বলতে পারতো সুন্দর মতো, তা না করে বাইরের লোকের সামনে অস্বস্তিতে ফেললো ওকে, অপমান করলো সবার সামনে। ওনারা যাওয়ার পরেও ঝামেলা করলো কৌশিকের সাথে। এগুলো ভেবেই জেদ করে বসেছে কৌশিক। যাই হয়ে যাক, ইয়াসের কাছে যেতে দিবে না নিজের বোনকে। ইনায়া আর কৌশিকের মধ্যেও ঝামেলা হয়েছে এই নিয়ে। কাশফিয়া নিচে আসলো, মাত্রই দরজার দিকে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। মমি দৌড়ে আসলো কাশফিয়ার কাছে, ওর পায়ের কাছে বসে মেঝেতে ঘেঁষে যাওয়া কাশফিয়ার ওড়নাটা ধরে টানছে। মমিকে দেখে ভুরু কুঁচকালো কৌশিক। ইনায়াকে ডেকে বলল, এটাকে বাইরে রেখে আসো। ভাইয়ের কথা কানে আসলেই দ্রুত মমিকে কোলে তুলে নিল কাশফিয়া। দৌড়ে চলে গেল নিজের রুমে। কৌশিক অবাক হচ্ছে কাশফিয়াকে দেখে। এই মেয়ে এতটা অবাধ্য হলো কবে থেকে? ইয়াসের জন্যই কি ওর এত পরিবর্তন? মমিকে কোলে নিয়ে বেলকনিতে এসেছে কাশফিয়া। বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে, পরে আবার মমির দিকে তাকিয়ে বলছে ওকে, মমি, আমার তিতা করলা বরটা কোথায় গেল বলতো? এত স্বার্থপর কেন লোকটা? আমাকে ফেলে রেখে কোথায় না কোথায় ঘুরছে। মমি কি বুঝলো কে জানে, তাকিয়ে রইল কাশফিয়ার মুখপানে। কৌশিক বারবার ইয়াসকে নিয়ে এটা সেটা বলছে, বিরক্ত হচ্ছে কাশফিয়া। রাগে কৌশিক ইনায়ার অজান্তেই বেরিয়ে এসেছে বাড়ি থেকে। ভেবেছিল ইয়াসের কাছেই যাবে, ওখানেও যায়নি। আবারও অভিমান হয়েছে ইয়াসের ওপরে। ওই মানুষটা খুব স্বার্থপর, বারবার কষ্ট দেয় ওকে। হুট করে এসে মায়া বাড়িয়ে আবারও হারিয়ে যায় লোকটা। ইয়াস কি বোঝে না তাকে ছাড়া কাশফিয়ার চারিপাশ অন্ধ লাগে? কষ্ট হয় ওকে না দেখলে। হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছে নিজেও জানে না কাশফিয়া। আশেপাশে তাকিয়ে দেখলো সব কেমন যেন অচেনা লাগছে। বাড়ির সীমানা পেরিয়ে যে অনেক দূরে চলে এসেছে, বুঝতে আর বাকি নেই ওর। একা একা এই অচেনা জায়গায় হাঁটতে ভয় লাগছে কাশফিয়ার। আফসোস হচ্ছে এখন, কেন জেদ করে আসতে গেল? ইয়াসি বা হুট করে কোথায় হারিয়ে গেল? এইসব ভাবছে আর কান্না করছে কাশফিয়া। হঠাৎই শুরু হলো বৃষ্টি। আকাশ পানে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া। এই বৃষ্টিরা ওর মন খারাপের খবর জানে কি করে? কিভাবে অসময়ে এসে ওর চোখের পানি মিশিয়ে নেয় বৃষ্টির পানির সাথে। অনেকক্ষণ হলো কাশফিয়া বসে আছে একটা বেঞ্চে। বৃষ্টির পানিতে ভিজে গায়ের জামাটা লেপ্টে গেছে শরীরের সাথে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। এবার যেন ভয় বাড়ছে কাশফিয়ার। কোথায় গিয়ে খুঁজবে সেই ইয়াসকে? রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের মার্সিডিজ কার। পেছনের সিটে বসে আছে ইয়াস, এক ধ্যানে তাকিয়ে আছে কাশফিয়ার দিকে। এই মেয়ে ওর জন্য এতটা পাগল হলো কবে? যে ভাইয়ের খোঁজে এসেছিল ওর কাছে, সেই ভাইকে রেখে ইয়াসকে খুঁজতে ব্যস্ত সে। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া। এভাবে বেশিক্ষণ বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসবে নির্ঘাত। এই ভেবে ইয়াস নামলো গাড়ি থেকে। দ্রুত গেল কাশফিয়ার কাছে। সামনে কেউ দাঁড়িয়ে আছে বুঝে মুখ তুলে তাকালো কাশফিয়া। দেখলো ইয়াস দাঁড়িয়ে আছে ওর সামনে। বৃষ্টিতে ভিজে গেছে পুরো শরীর, চুলগুলো সব এসে লেপ্টে গেছে কপালের সাথে। কাশফিয়া কথা না বলে কেবলই দেখে যাচ্ছে ইয়াসকে। ইয়াসের ডাকের ধ্যান ভাঙল কাশফিয়ার। উপমা! উঠে দাঁড়ালো কাশফিয়া, কান্না করে দিল হুট করে। ক্রন্দনরত অবস্থাতেই বলল ইয়াসকে, কোথায় হারিয়ে যান আপনি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তাই না? ইয়াস মুচকি হাসলো কথা না বাড়িয়ে, কোলে তুলে নিল কাশফিয়াকে।
পড়ে যাওয়ার ভয়ে কাশফিয়াও আঁকড়ে ধরল ইয়াসের গলা। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া, তবুও জড়িয়ে ধরে রেখেছে ইয়াসকে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট ছোঁয়ালো ইয়াসের ঠোঁটের সাথে। ইয়াস অবাক হলো কাশফিয়ার কাজে। এই মেয়ে হুঁশে আছে তো? এত ফাস্ট হলো কবে থেকে? ইয়াস ঠোঁট কামড়ে হাসলো, ডাকলো কাশফিয়াকে। উপমা। সাথে সাথে জবাব এলো কাশফিয়ার থেকে, বলুন। ইয়াস কাশফিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট মাই অ্যাফেকশন? কাশফিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসকে। লজ্জায় মুখ লুকালো ইয়াসের বুকে। ইয়াস হাসল, কাশফিয়াকে নিজের কোল থেকে নামিয়ে বসালো পাশের সিটে। ড্রাইভিং সিটে তাকিয়ে একবার দেখে নিল, মনোযোগ দিয়ে ড্রাইভ করছে ওর ভোলা ভালা ড্রাইভার। এই ছেলে কেমন যেন ক্যাবলাকান্ত, ভুলেও পেছনের দিকে তাকাবে না এই বিশ্বাস ইয়াসের আছে। তাকালে যায় আসে না, দেখলে দেখুক, বউকেই তো আদর করবে। ইয়াস তাকালো কাচুমাচু হয়ে বসে থাকা কাশফিয়ার দিকে। কাশফিয়ার পিঠের ভিজে চুলগুলো সরিয়ে দিল ইয়াস। জামার ফিতেটা খুলে দিয়ে চুমু দিল ওর পুরো পিঠে। ইয়াসের ঠোঁটের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠছে কাশফিয়া, কিন্তু বাধা দিচ্ছে না ইয়াসকে। ইয়াসের কেমন যেন পাগল পাগল লাগছে এখন, নিজেকে সামলানো কোনোভাবে। ইয়াস ভেবেছিল কাশফিয়াকে রেখে আসবে কৌশিকের কাছে। কি যেন ভেবে ড্রাইভারকে দ্রুত গাড়ি ঘোরাতে বলল, নিয়ে যেতে বলল ওর ফ্ল্যাটে। কাশফিয়াকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসলো ইয়াস। ওকে বিছানায় ফেলে গায়ে থাকা ভিজে জামাটা খুলে দিল। কাশফিয়া নিভু নিভু চোখে তাকালো ইয়াসের দিকে। ইয়াসের কেমন যেন অস্থির লাগছে। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসলো কাশফিয়ার কাছে। ইয়াসের মুখের গরম শ্বাস আশ্রয় পড়ছে কাশফিয়ার চোখে মুখে। ইয়াস আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার পুরো মুখে। কাশফিয়া নিজের হাত বুলালো ইয়াসের ঘন চুলের ভাঁজে। ইয়াস ওর কানের কাছে গিয়ে হিসিয়ে বলল তখন, উপমা, ভেবেচিন্তে আমার কাছে ডাকলে তো? কথা বলল না কাশফিয়া, জড়িয়ে ধরল ইয়াসের গলা। ইয়াস বুঝল কাশফিয়া কাছে চাইছে ওকে। কিছু না ভেবেই আঁকড়ে ধরল প্রেয়সীর গোলাপসম পাতলা ঠোঁট জোড়া। ইয়াসের হাতের স্পর্শ গভীর হচ্ছে, ঠোঁটের অবাধ্য ছোঁয়া পাগল করে দিচ্ছে ওকে। ইয়াস ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে কাশফিয়ার। চুমুর জায়গায় কামড় পড়তেই ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠছে কাশফিয়া, আহ, লাগছে। ইয়াস তাকালো কাশফিয়ার মুখপানে, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল, তুমি তো আমাকে কাছে ডাকলে উপমা, এখন কান্না করলেও ছাড়ব না, সহ্য করে নাও। ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কাশফিয়া। ইয়াস আবারও উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো, ঝাঁপিয়ে পড়ল কাশফিয়ার ওপর। কাশফিয়াও আটকালো না ইয়াসকে, নিজেও সায় জানালো ওর পাগলামোতে। একটা সময় ইয়াসের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ল কাশফিয়ার ছোট্ট শরীরটি। পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করছে, শোনা যাচ্ছে কেবল ইয়াস উপমার ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। বাইরে বৃষ্টির প্রকোপ বেড়েছে, ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে। এদিকে বন্ধ নিস্তব্ধ রুমটাতে এক হতে ব্যস্ত দুই ভালোবাসার মানুষ। বারবার ফোনে কল আসায় বিরক্ত হচ্ছে ইয়াস। বালিশের কাছে রাখা ফোনটা হাতে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে যাবে, তখনই দেখল পরিচিত নাম্বার। কৌশিক, তবে এত সময় ধরে লাগাতার কল দিয়ে যাচ্ছে ওর ফোনে। বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করলো ইয়াস। কানের কাছে নিতেই ভেসে এলো কারোর কর্কশ কণ্ঠ, আমার বোন কোথায় ইয়াস? ঘুম জড়ানো কণ্ঠেই উত্তর দিল ইয়াস, তোর ভবিষ্যৎ ভাগ্নে ভাগ্নির আব্বুর কাছে। মানে? হিয়ালি না করে সোজা সাপটা উত্তর দে ইয়াস। যেখানে থাকার কথা সেখানেই আছে। চোখে মুখে বিরক্তির ছাপ ইয়াসের। কলটা কেটে দেবে তখনই বলে উঠল কৌশিক, তুই ওকে ম্যানিপুলেট করে নিজের কাছে নিয়ে গেছিস, তাই না? ইয়াস হাসল কি যেন ভেবে, উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো সে। বলল কৌশিককে, হুম, তোর বোন আমি বলতেই এতটাই পাগল, ম্যানিপুলেট করার দরকার পড়ে না। আমি তোকে দেখে নেব ইয়াস।
যখন তখন যা ইচ্ছা তা আবদার করলে তো হবে না কৌশিক। তোদের মতো নিউলি ম্যারিড কাপল না হলেও বউকে কাছে পেয়েছি এতদিন পর। আমাকে দেখার সুযোগ পাবি না আর। তোর বোনকে সময় দিতে হবে তো। কৌশিকের রাগ হচ্ছে ইয়াসের বাদরামতে। রেগে কিছু বললে ইয়াস আবারও বলে উঠেছে, বাংলা সিনেমার ভিলেনদের মতো ব্যবহার কেন করছিস কৌশিক? আমার ভবিষ্যৎ বাচ্চারা পৃথিবীতে আসার পর তাদের মামার এমন পালোয়ানের মতো হাবভাব দেখলে ভয় পাবে তো। সময় আছে, নিজেকে পরিবর্তন কর, নইলে কিন্তু ওদেরকে তোর কাছে যেতে দিব না। রেগে মেগে ফোনের লাইনটা কেটে দিল কৌশিক। কৌশিককে একটু হলেও জব্দ করতে পেরেছে ভেবে ইয়াস হাসল মনে মনে। কাশফিয়ার ক্লান্ত অচেতন শরীরটা পড়ে আছে বিছানায়। বিছানার চাদরটা গায়ে টেনে রেখেছে কেবল। ইয়াস একবার তাকালো কাশফিয়ার দিকে। ওর পুরো শরীরে লালচে লালচে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়াসের রাগ হলো নিজের ওপরেই। হুঁশ জ্ঞান হারিয়ে নিজের অজান্তেই কষ্ট দিয়ে বসেছে কাশফিয়াকে। বেশি কিছু ভাবল না ইয়াস। বিছানায় শুয়ে থাকা কাশফিয়াকে কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের পানি এসে কাশফিয়ার উন্মুক্ত পিঠে পড়তেই তীব্র জ্বালায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল সে। খামচে ধরল ইয়াসের পেশিবহুল বাহু। কাশফিয়ার লম্বা লম্বা নখের আঁচড় পড়ল ইয়াসের হাতে। কিছুই বলল না সে। মুচকি হেসে পরম যত্নে ওকে জড়িয়ে নিল নিজের বুকে। শরীরটা মুছিয়ে দিয়ে নিয়ে গেল আবারও রুমে। ইয়াসের পরনে থাকা কালকের শার্ট ব্যতীত আর কিছুই নেই কাশফিয়ার গায়ে। ইয়াস ঠোঁট কামড়ে হাসছে কাশফিয়ার দিকে তাকিয়ে। এ দেখে প্রচণ্ড রাগ হলো কাশফিয়ার। বিছানায় শুয়ে থেকেই রেগে গেল, বলল ইয়াসকে, রাক্ষস কোথাকার। ইয়াস এগিয়ে গেল কাশফিয়ার কাছে। মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পাশে। বলল ফিসফিস করে, বলছিলাম না বুঝে শুনে কাছে ডাকবে আমাকে। কাশফিয়ার বাধা মানল না ইয়াস। কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। শরীরে প্রচণ্ড ব্যথা হলো কাশফিয়ার। কান্না করে বলে উঠল ইয়াসকে, আহ, ব্যথা পাচ্ছি, সরুন। সরব না। আমাকে কষ্ট দিয়ে শান্তি পান আপনি? ভালোবাসাও তো দিয়েছি বউ, ওটা দেখলে না? কাশফিয়া মুখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াসকে কিছু বলেও লাভ হবে না সে জানে। সেই তো আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে এখনো। বিছানায় শুয়ে থাকা কাশফিয়ার ছোট্ট বুকে নিজের মাথাটা রাখল ইয়াস। জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করলো নিজের। কাশফিয়া ওর হাত রাখল ইয়াসের ঘন চুলের ভাঁজে। চোখ গেল ইয়াসের উদম পিঠের দিকে। পৃষ্ঠদেশ জুড়ে কাশফিয়ার বড় বড় নখের আঁচড়গুলো স্পষ্টই দেখা যাচ্ছে। মনে মনে হাসল কাশফিয়া। আর রাক্ষস তো সে নিজেও কম নয়। রুহি শুয়ে আছে হসপিটালের বেডে। উজ্জ্বল, আফিয়া আর সিমি দাঁড়িয়ে আছে ওর পাশেই। বারবার জানতে চাইছে ওর কিছু লাগবে কিনা। কথা নেই রুহির মুখে। এক ধ্যানে তাকিয়ে আছে দরজার দিকে। কি যেন ভেবে যাচ্ছে সে। ডাক্তাররা এসে মাত্রই দেখে গেল রুহিকে। আগের থেকে কিছুটা ভালো আছে এখন। তবে পুরোপুরি ভালো হবে কিনা কেউই বলতে পারছে না। সিমি কান্না করছে পুপির জন্য। উজ্জ্বলও মনমরা হয়ে বসে আছে। অবশেষে কথা বলল রুহি। উজ্জ্বলকে বলল ওর চাচা চাচিকে দেখবে। এক্ষুনি যেন বাড়িতে কল দেয়। উজ্জ্বলও শুনল বোনের কথা। কল দিল বাড়িতে। সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলল রুহি। চাচা চাচিকে বিদায় জানিয়ে কেটে দিল ফোনটা। রুহির মনে আরেকটা ইচ্ছা জেগেছে। ইয়াস আর কাশফিয়াকে দেখবে সে। তাই বলল উজ্জ্বলকে, ইয়াসকে আসতে বলবে ভাইয়া, সাথে ওর উপমাকেও নিয়ে আসতে বলবে। দ্রুত নিজের ফোনটা হাতে নিল উজ্জ্বল। ইয়াসের নাম্বারে কল দিতে দিতে বলল রুহিকে, হ্যাঁ, এক্ষুনি আসতে বলছি। রুহি নিজের মুখ সরিয়ে নিল অন্যদিকে। বলল বিড়বিড় করে, আমাদের আবার দেখা হোক ইয়াস। একটা শান্ত মায়াভরা সন্ধ্যায় তোমার কাঁধে মাথা রেখেই না হয় আমার মৃত্যু হোক। তুমি আমার না হলেও তোমাকে শেষবার এক নজর দেখার ইচ্ছেটা অন্তত পূরণ হোক। উজ্জ্বলের সাথে কথা বলতে বলতে নিচে নামলো ইয়াস।
উজ্জ্বলকে বলেছে কিছুক্ষণের মধ্যেই আসছে ওরা। স্বস্তি পেল উজ্জ্বল। কলটা কেটে দিয়ে রুহিকে জানালো কথাটা। ইয়াশ নিচে নামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান আর মেহেককে দেখল। এত সকালে দুজনের একসাথে এখানে আসার কারণ বুঝল না সে। এদিকে সাইফান দাঁড়াতেই পারছে না, ভালো করে চোখে ঘুম লেগে আছে ওর। এসেছে কেবলই মেহেকের জোড়াজুড়িতে। সাইফান না আসলে তো আবার ইয়াশ রুমে ঢুকতে দেবে না মেহেককে। ভার্সিটি অফ থাকার কারণেই দেখা হয়নি ইয়াসের সাথে, তাই মিথ্যা বাহানায় এসেছে আজ। ইয়াস এগিয়ে এলো ওদের কাছে, ভুরু কুঁচকে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? মেহেক উত্তর দিল আমতা আমতা করে, আসলে স্যার, আমার তো ম্যাথ প্রবলেম জানেনই, আর তাই এসেছি আপনার কাছে হেল্প নিতে। ইয়াশ ভেতরে ডাকলো দুজনকেই, তারপর সোফা দেখিয়ে বসতে বলল ওদের। কিচেনের দিকে যেতে যেতে বলল মেহেককে, সাইফান অনেক ভালো ম্যাথ পারে, তুমি বরং ওর থেকে হেল্প নাও মেহেক। মুখটা কেমন যেন হয়ে গেল মেহেকের। সাইফান হাসলো এটা দেখে, বলল ঠাট্টার স্বরে, পেয়েছিস তো কাঁচকলা, আজাইরা আমার ঘুমটা নষ্ট করালি, সেই তো স্যার তোকে পাত্তা দিল না। সাইফানের কথার উত্তরে রেগে বলল মেহেক, চুপ কর তুই। সাইফান আরও কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ইয়াস এসে বসলো ওদের সামনে। হাসি ফুটল মেহেকের ঠোঁটের কোণে। এটারই তো অপেক্ষায় ছিল সে। ইয়াস হাতে ল্যাপটপটা নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কি যেন করছে। মাঝে মধ্যেই সাইফানের সাথে কথা বলছে। এদিকে মেহেক বই খাতা ছেড়ে এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের দিকে। ফর্সা শরীরে কালো রঙের টি শার্টটা ইয়াসকে দারুণ মানিয়েছে। গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথার উস্কো খুস্কো চুলগুলোতে যেন আরো ভালো লাগছে ওকে। মেহেক মুগ্ধ হয়ে দেখছে ইয়াসকে, এই মানুষটাকে। মেহেক পছন্দ করে সেই কবে থেকে। কবে যে নিজের মনের কথা বলতে পারবে ইয়াসকে, সেই আশায় বসে আছে ও। কাশফিয়া এসেছে ড্রয়িং রুমে, আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে ইয়াসের পাশে। সাইফান মন দিয়ে ম্যাথ সলভ করছিল। এদিকে মেহেকের পুরো মনোযোগ ইয়াসের দিকেই, তাই আর কেউই দেখেনি কাশফিয়াকে। ইয়াসের থেকে চোখ সরালো মেহেক। সোফায় ফেলে রাখা একটা কালো রঙের ওড়নায় নজর গেল তখন। ভুরু কুঁচকে ওড়নাটার দিকে তাকিয়ে রইল মেহেক। ভাবলো মনে মনে, ইয়াসের বাড়িতে মেয়েদের ওড়না এলো কোথা থেকে? ইয়াস ব্যতীত অন্য কেউ কি এখানে থাকে? ওড়নাটার দিকে এক ধ্যানে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছে মেহেক। ইয়াস ল্যাপটপ থেকে চোখটা সরাতেই দেখল ওর পাশে দাঁড়িয়ে থাকা কাশফিয়াকে। গায়ে ইয়াসের শার্ট আর পরনে একটা প্লাজো ছাড়া আর কিছুই নেই ওর। এই অবস্থায় কাশফিয়া এখানে এসেছে দেখে রেগে গেছে ইয়াস। সামনে বসে থাকা সাইফানকে কি দেখেনি ও? এই মেয়ে এত নির্বোধ কেন? বুঝে পায় না ইয়াস। ইয়াস আর মেহেক ছাড়া অন্য কেউ এখানে আছে বুঝতে পেরে মুখ তুলে তাকিয়েছে সাইফান। কেউ দাঁড়িয়ে আছে দেখার সুযোগ পেল না সে। এর আগে ইয়াস এক টানে কাশফিয়াকে নিয়ে এলো নিজের কাছে। ওর কোলে কাশফিয়াকে বসিয়ে মাথাটা চেপে ধরলো নিজের বুকে। সোফার পরে পড়ে থাকা ওড়নাটা এনে ঢেকে দিল কাশফিয়ার মাথা আর শরীর। কাশফিয়া তো শব্দটিও করল না, বিড়াল ছানার মতো ঘাপটি মেরে বসে রইল ইয়াসের কোলে। মেহেক আর সাইফান দুজনেই হাঁ করে তাকিয়ে আছে ইয়াসের দিকে। সাইফান আর মেহেকের প্রশ্নবোধক চাহনি দেখে বলল ইয়াস, অবাক হওয়ার কিছু নেই, শি ইজ মাই ওয়াইফ, ইউ ক্যান লিভ নাও। হাসি মুখটা চুপসে গেল মেহেকের। ইয়াসের কথা শেষ না হতেই চোখে মুখে বিস্ময়ে বলল মেহেক, আপনি বিবাহিত স্যার? এসব কবে হলো? কাশ্মীর এমনিতেই রাগ হচ্ছে এই মেয়েটার ওপর, তার মধ্যে আবার করে বসেছে এমন প্রশ্ন। মেয়েটার মোটা মাথায় কি ঢুকছে না? কাশফিয়া ইয়াসের বউ বলেই তো তার কোলে চড়ে বসে আছে এতক্ষণ ধরে। ইয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে কাশফিয়া। এদিকে সেদিকে তাকিয়ে কি যেন খুঁজলো। সেন্টার টেবিলের দিকে চোখ যেতেই মিষ্টির প্লেটে রাখা কাঁটা চামচ নজরে এলো। কাশফিয়া ওটা হাতে তুলে রেগে মেগে মেহেকের চোখ বরাবর ধরে বলছে, এই মেয়ে, তখন থেকে আমার বরের দিকে এভাবে তাকিয়ে আছো কেন?
সমস্যা কি তোমার? চোখ দুটো গেলে দেব। কাশফিয়ার কাজে হতভম্ব বনে গেল মেহেক। ইয়াসও মাথায় হাত ঠেকিয়ে বসে আছে আগের মতোই। ভয়ে কিছুটা পিছিয়ে গেল মেহেক। ভুরু কুচকে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যানারলেস মেয়ে, বয়সে আমি তোমার বড় হব, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সে তুমি বড় হও আর ছোট, আমার হাজবেন্ডের দিকে বারবার তাকাবে কেন? বিকজ আই লাভ হিম। সোফায় বসে থাকা ইয়াস ভুরু কুঁচকে তাকিয়ে আছে মেহেকের দিকে। কাশফিয়াও যে রেগে গেছে বুঝতে বাকি নেই ওর। কাশফিয়া কিছু বলতে যাবে তখনই বলে উঠল ইয়াস, হোয়াট ননসেন্স মেহেক, তুমি শুধুই আমার স্টুডেন্ট। এসব কথার মানে কি? আজকের পর থেকে আর আমার চোখের সামনেও আসবে না তুমি, কোনো কারণ থাকলেও না। লিভ নাও। অপমানিত বোধ হলো মেহেকের। ইয়াসের থেকে এমন ব্যবহার আশা করেনি সে। চলে যাবে বলে পা বাড়ালো মেহেক। তার আগে একবার তাকালো কাশফিয়ার দিকে। মনে মনে ভাবলো সে, এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তার মধ্যে নেই? কেন ইয়াস ওকে রেখে এই মেয়েটাকে পছন্দ করলো? দ্বিতীয়বার একই কথা বলল ইয়াস। মেজাজ দেখিয়ে নিজের বাড়ি থেকে বেরোতে বলল মেহেককে। কাশফিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে এই মেহেককে দেখে, তবুও চুপ করে রইল সে। মেহেক চলে গেল ইয়াসের ফ্ল্যাট থেকে বেরিয়ে। পিছু পিছু গেল সাইফানও। দরজার সামনে গিয়ে আবারও ফিরে আসলো সাইফান। এক গাল হেসে বলল ইয়াসকে, ম্যাম, ম্যাম কিন্তু অনেক সুন্দর স্যার, অভিনন্দন আপনাকে। ইয়াসের হয়তো পছন্দ হলো না সাইফানের কথাটা। রেগে মেগে ওর দিকে তাকাতে সাইফান ভয় পেয়ে দ্রুত চলে গেল বেরিয়ে। কাশফিয়া একবার তাকালো ইয়াসের দিকে। গায়ে থাকা ওড়নাটা মেঝেতে ছুঁড়ে ফেলে চলে যাচ্ছিল রুমে। ইয়াস বুঝলো ওর উপমা রাগ করেছে। কাশফিয়ার হাতটা টেনে নিয়ে আসলো নিজের কাছে। ইয়াসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে রেগে মেগে গেল কাশফিয়া। ছাড়ুন আমাকে। ইয়াস শান্ত কণ্ঠে জবাব দিল কাশফিয়ার কথায়। রাগ করছো উপমা? কথা বলল না কাশফিয়া। রাগ তো সে করেছে, তাকে বাড়িতে রেখে অন্য একটা মেয়ের সাথে বসে গল্প করছিল ইয়াস। কাশফিয়ার যে মেয়েটাকে এক বেশি ওপরে রাগ হচ্ছে। উত্তর না পেয়ে আবারও কাশফিয়াকে ডাকলো ইয়াস। উপমা। সাথে সাথে উত্তর এলো কাশফিয়ার থেকে, আমি রাগ করলে আপনার যায় আসে? আমি কে আপনার? যান, ওই মেয়েটার সাথে গিয়ে গল্প করুন। ইয়াস কি যেন ভেবে ছেড়ে দিল কাশফিয়াকে। সুযোগ পেয়ে কাশফিয়া চলে যেতে নিলেই দ্রুত সামনে গিয়ে আবারও ওকে জড়িয়ে ধরল ইয়াস। আলতো করে ওর কপালে ছুঁয়ে দিয়ে বলল আদুরে গলায়, তুমিই তো আমার সব উপমা, আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি। নির্জন জীবনের নিভু আধারে এক চিলতে রৌদ্রতাপ তুমি, আমার উপমা তুমি। কাশফিয়া মাথা তুলে তাকালো ইয়াসের মুখপানে। লোকটার ঘায়েল করা হাসিতে কোথায় যেন উড়ে গেল তার সব রাগ অভিমান। এমন সুন্দর করেই বা হাসবে কেন, রাগ করে থাকবে কেন? ইয়াস আর কাশফিয়া এসেছে রুহিকে দেখতে। কাশফিয়াকে দেখে সিমি দৌড়ে গেছে ওর কাছে। দুজনে মিলে গল্প করছে অনেকক্ষণ। ইয়াস ওকে সিমির কাছে রেখেই চলে গেছে রুহির সাথে দেখা করতে। কিন্তু কেবিনে এসে রুহিকে পেল না সে। এদিকে সেদিকে তাকিয়ে খুঁজলো অনেকক্ষণ। কোথাও না পেয়ে বাহিরে বেরিয়ে গেল আফিয়া বা উজ্জ্বলকে জিজ্ঞাসা করবে বলে। সময়টা সন্ধ্যা। রুহিকে নিয়ে উজ্জ্বল একটা ক্যাফেতে এসেছে, হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে। বাঙালিয়ানা মোড়ানো একটা সুন্দর ক্যাফে আছে। ক্যাফের সৌন্দর্য, স্টাফদের কথাবার্তা আর খাবারের ধরন দেখলে মনে হবে লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ। উজ্জ্বলের মুখে ক্যাফেটার সম্পর্কে শুনে রুহির ইচ্ছে হলো এইখানে আসবে। উজ্জ্বল শুনল বোনের কথা, সম্মতি দেওয়ার সাথে সাথেই এখানে নিয়ে এলো রুহিকে। আফিয়া আর সিমিকে হাসপাতালে রেখেই এসেছিল যেন ইয়াস কাশফিয়াকে নিয়ে আসে এখানে। ইয়াসের গাড়িটা এসে থেমেছে ক্যাফেটার সামনে। কাশফিয়া একবার গাড়ির জানালা দিয়ে চোখ বুলালো ক্যাফেটার দিকে। চারিদিকে রং বেরঙের লাইটিং করা।
লোকজন যাতায়াত চলেছে সেখানে। সবার পোশাকে আর সাজগোজে বাঙালিয়ানাই মনে হচ্ছে। উজ্জ্বলের সাথে দাঁড়িয়ে থাকা কথা বলছে ইয়াশ, কাশফিয়া। রুহির সাথে সবাই কথা বলছে অনেকক্ষণ ধরে। রুহিকে দেখে কেমন যেন কষ্ট হচ্ছে কাশফিয়ার। মেয়েটার শরীরে এত বড় রোগ নিয়ে চলাফেরা করেছে, ভাবলেই যেন খারাপ লাগছে ওর। এত অসুস্থতার মধ্যেও ঠোঁটের কোণে হাসি লেগে আছে রুহির। বুঝতে পারল কাশফিয়া, নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছে রুহি। রুহির ডাকে ধ্যান ভাঙল কাশফিয়ার। আমি ইয়াসের সাথে আলাদাভাবে কিছুক্ষণ কথা বলে তুমি কি রাগ করবে কাশফিয়া? দুই দিকে মাথা নাড়ালো কাশফিয়া, যার উত্তর না। রুহি মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি সুখী হও কাশফিয়া, তোমাদের সংসারে সুখ আসুক, একটা ছোট্ট রাজকন্যা বা রাজপুত্র আসুক, দোয়া রইল তোমাদের জন্য। ক্যাফের বাইরে পাতানো একটা বেঞ্চে বসে আছে রুহি। ইয়াশ এসে দাঁড়িয়েছে ওর পাশেই। ইয়াশ লক্ষ্য করলো ওকে। মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে। গায়ের ফর্সা ত্বক এখন আর আগের মতো নেই। চুলগুলো সব পড়ে গেছে। আগের রুহি আর এখনকার রুহির মধ্যে আকাশ পাতাল তফাৎ। রুহি এতক্ষণ খেয়াল করেনি ইয়াশকে, মাত্রই দেখলো। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার পাশে বসবে ইয়াশ? ইয়াশ কথা বলল না, দাঁড়িয়ে রইল ওইভাবেই। ঘাড় ফিরিয়ে অন্যদিকে তাকাতেই উজ্জ্বল, কাশফিয়া আর বাকিদের দেখল সে। উজ্জ্বল আর কাশফিয়া মাথা নাড়িয়ে বলছে ইয়াশকে রুহি যা বলছে শুনতে। কিন্তু ইয়াশ তো তাকিয়েই আছে উপমার দিকে, কেমন অন্ধকারে ঢেকে আছে ওর উপমার সুন্দর মুখটা। সে কি তবে রাগ করলো রুহির সাথে কথা বলায়? ভাবনা মিথ্যা হলো ইয়াশের। কাশফিয়া মুচকি হেসে চোখের ইশারায় একই কথা বলল ওকে। ইয়াশও হাসল কাশফিয়ার হাসির উত্তরে। বসলো গিয়ে রুহির পাশে। বড় একটা শ্বাস ছেড়ে ইয়াশের দিকে তাকালো রুহি। বলল ওকে, বলেছিলাম না ইয়াশ, আমাদের আবার দেখা হবে? ইয়াশ মুচকি হাসলো। জিজ্ঞাসা করলো রুহিকে, তুমি ভালো আছো রুহি? আমি তো বরাবরই ভালো থাকি ইয়াশ, তুমি আজ আমার কথা রেখে এসেছো, তাই একটু বেশি ভালো লাগছে। চারিদিকে শীতল আবহাওয়া, ক্যাফেতে এত সুন্দর করে লাইটিং করা, পুরো দিনের মতোই লাগছে। পাশেই বসে থাকা ইয়াসের কাঁধে মাথা রাখলো রুহি। কি হলো বুঝতে পেরে দ্রুত সরে যেতে চাইল ইয়াস। রুহি আঁকড়ে ধরল ওর বাহু। ইয়াসের দিকে কিছুক্ষণ তাকিয়ে অসহায়ের মতো করে বলল সে, যেও না ইয়াস, আজকের দিনটা প্লিজ, আমি আর বিরক্ত করব না তোমায়। ইয়াসের কেমন যেন অস্বস্তি হচ্ছে। রুহির প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই তার মনে। কিন্তু এভাবে ওকে প্রশ্রয় দিলে তো নিজের কাছেই নিজেকে দোষী মনে হতে পারে। ইয়াস কিছু বলতে চেয়েও চুপ করে গেল। নীরবতা ভেঙে কথা বলল রুহি, একটা অন্যায় আবদার করবো ইয়াস, রাখবে তুমি? ইয়াস কথা বলল না, তাকিয়ে রইল রুহির দিকে। আবারও নিশ্চয়ই অবুঝের মতো ভালোবাসা চাইবে ইয়াসের। রুহি কেন বোঝে না ইয়াস তার সবটুকু ভালোবাসা দিয়ে দিয়েছে উপমাকে। ইয়াসের উত্তরের অপেক্ষা না করেই রুহি বলল আবারও, একবার ভালোবাসবি, একবার ভালোবাসি বলবে ইয়াস, মিথ্যা করে হলেও একবার প্লিজ বলো না তুমি আমাকে ভালোবাসো। চোখটা বন্ধ করে শ্বাস ফেল ইয়াস। মনে মনে প্রচন্ড রাগ হলেও আপাতত নিজেকে সংযত করলো সে। রুহি অসুস্থ, রেগে গিয়ে কিছু বলে বসলে হয়তো কষ্ট পাবে। নিজেকে শান্ত করলো ইয়াস, বলল রুহিকে, তুমি তো অবুঝ নও রুহি, কেন বারবার এমন অন্যায় আবদার করছো? মনে একজনকে রেখে মুখে আরেকজনকে ভালোবাসি বলা পাপ, জানো না তুমি? আমার কাছে তুমি সবার আগে ইয়াস, সব পাপ পূর্ণের ঊর্ধ্বে তুমি। একবার বলো না ইয়াস, তুমি আমাকে ভালোবাসো, মিথ্যা করে হলেও একবার বলো। আমি তো সারা জীবন অন্যায় করে এসেছি তোমাকে ভালোবেসে, তুমিও আজকে একটু অন্যায় করো, একবার আমাকে ভালোবাসি বলো। কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল ইয়াস, রুহি। রুহি ছেড়ে দিল ইয়াসের হাত, বুঝলো ইয়াস শুনবে না ওর কথা।
রুহির ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল ইয়াসকে, আমাকে ভালোবাসি বলতে হবে না ইয়াস, তুমি ভালো থেকো, আমাকে একটু মনে রেখো, তাহলেই হবে। কথা বলা শেষ করে কিছুক্ষণ থেমে আবারও বলল রুহি, চা নিয়ে আসবে? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল ইয়াস। উঠে গেল চা নিয়ে আসবে বলে। কাশফিয়ারা সবাই এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গাতে। অন্য সময় রুহির মুখে ইয়াসের কথা শুনলে রাগ হয় কাশফিয়ার, কিন্তু আজকে যে খুব কষ্ট হচ্ছে ওর। বুঝতে পারছে মেয়েটা কতটা ভালোবাসে ইয়াসকে। কাশফিয়ার রাগ হচ্ছে নিজেরই ওপর। ও যদি ইয়াসের জীবনে না আসতো তাহলে তো রুহি এভাবে কষ্ট পেত না। ইয়াস নিশ্চয়ই সাড়া দিত না ওর ভালোবাসার ডাকে। কাশফিয়ার মুখটা কেমন যেন বেজার করে রেখেছে। রুহির জন্য হয়তো খারাপ লাগছে। উজ্জ্বল লক্ষ্য করলো এটা, চোখের পানি মুছে বলল কাশফিয়াকে, রুহির কথায় তুমি রাগ করো না কাশফিয়া, ওর মাথা ঠিক নেই, অসুস্থ, তাই আমিও কিছু বলি না। ও কয়দিনই বলো, আমার বোনের জন্য তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক আমিও চাই না। নিজেকে ধাতস্থ করে উত্তর দিল কাশফিয়া, আমি রাগ করিনি ভাইয়া। কাশফিয়ার উত্তরে খুশি হলো উজ্জ্বল, সবাইকে নিয়ে চলে যেতে চাইলো এখান থেকে। রুহি না হয় আরেকটু সময় এখানে বসুক। কাশফিয়াও সায় জানালো উজ্জ্বলের কথায়। ততক্ষণে চায়ের কাপ হাতে ইয়াস এসে দাঁড়িয়েছে রুহির সামনে। রুহি হাসি মুখ করে তাকিয়েছে ওর দিকে চায়ের কাপটা নেবে বলে। তখনই কানে আসলো কাশফিয়ার চিৎকার। কি হলো বুঝতে না পেরেই সবাই তাকালো ওর দিকে। রুহি হয়তো কিছু আন্দাজ করলো, কাশফিয়াকে ছুটে আসছিল ইয়াসের দিকে, ওকে সরিয়ে দিয়ে গিয়ে নিজেই দাঁড়ালো ইয়াসের সামনে। কোনো কিছুর বিকট শব্দে কেঁপে উঠল সবাই। ইয়াসের চোখে মুখে বিরক্ত, রক্তের ছিটে এসে পড়েছে। কি হলো বুঝে ওঠার আগেই রুহির শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। ক্যাফের লোকজন সবাই এসে জড়ো হয়েছে জায়গাটাতে। উজ্জ্বল সবটা লক্ষ্য করে বুঝলো কেউ গুলি মেরেছে রুহির ওপর। হাত থেকে রক্তক্ষরণ হচ্ছে ওর। যে ছেলেটা গুলি করেছে তাকে ধরতে পারেনি কেউই। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা পালিয়েছে ক্যাফের সীমানা ছেড়ে। ইয়াস পাথরের মতো দাঁড়িয়ে আছে ওখানেই। কাশফিয়া ওর কাছে গিয়ে হাতের সামান্য ঝাঁকুনি দিয়ে বলল, দাঁড়িয়ে আছেন কেন? রুহি আপুর হাতে গুলি লেগেছে, হাসপাতালে নিতে হবে এক্ষুনি। স্তব্ধ ইয়াস ফিরে কাশফিয়ার মুখপানে। কিছুক্ষণ আগের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল আবারও। রুহির হাতে গুলি লেগেছে, মাটিতে পড়ে আছে ওর নিথর দেহ, অথচ গুলিটা লাগার কথা ছিল ইয়াসের বুকে। ওকে বাঁচাতে গিয়েই রুহির এই অবস্থা। ভাবতেই বুকটা কেঁপে উঠছে বারবার। ইয়াস দ্রুত বসে পড়ল রুহির কাছে। রুহির মাথাটা নিজের কোলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রুহি, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। রুহি নিভু নিভু চোখে তাকালো ইয়াসের মুখপানে। নিজের রক্তমাখা হাতটা ওর গালে ছুঁয়ে দিয়ে বলল, একবার আমাকে ভালোবাসি বলো না ইয়াস, একবার বলো। ইয়াস চুপ করেই রইল। উদ্যত হলো রুহিকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যাবে বলে। নিজের সবটুকু শক্তি দিয়ে ইয়াসকে আটকালো রুহি। আবার বলল একই কথা। কাশফিয়ার খুব কষ্ট হচ্ছে রুহির এমন অবস্থা দেখে। ইয়াস এতটা কঠোর পাষাণ কি তবে রুহির জন্যই? কাশফিয়াকে ভালোবাসে সে, কেন একবার শুনছে না রুহির কথা? কাশফিয়ার কান্না করতে করতে বলল ইয়াসকে, আপনি এত পাষাণ কেন? একবার বলুন না ভালোবাসি। ইয়াস বড় একটা শ্বাস ফেলল। কাশফিয়া যে আবেগী হয়ে কথাগুলো বলছে ভালো করেই জানে সে। রুহির মুখটার দিকে তাকালো ইয়াস, পরে আবারও কাশফিয়ার মুখের দিকে তাকিয়ে বলল আস্তে করে, ভালোবাসি। ইয়াসের কথায় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রুহির। রুহি জানে ইয়াস তার উপমাকেই ভালোবাসি বলেছে, তবুও তো শুনল ওর কথা। মিথ্যে করে হলেও বলল ভালোবাসি, এই ভেবেই শান্তি পেল রুহি। ইয়াস তাকিয়ে আছে রুহির হাসি মাখা মুখটার দিকে। এমন অবস্থাতেই মানুষটা হাসতেও পারে, এই রুহি কি দিয়ে তৈরি ভেবে পায় না সে। রুহি সবার দিকে একবার তাকালো, কাশফিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল,
আমার না হওয়া প্রিয় মানুষটাকে তুমি ভালো করে রেখো কাশফিয়া, যত্নে রেখো ওকে। তোমাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। কথাটা বলে কষ্ট করে বড়সড় শ্বাস ফেলে রুহি। ইয়াসের মুখের দিকে তাকালো সে। কেমন বিধ্বস্ত লাগছে ইয়াসকে। চোখের কোণে পানি জমেছে ওর। আজকে প্রথম রুহি ইয়াসের চোখের নিচে প্রতি একরাশ মায়া দেখেছে। রুহি নিজেকে সামলে বলল ইয়াসকে, আমার মৃত্যুর জন্য কখনোই নিজেকে দায়ী করো না ইয়াস। আমি আগেই বুঝেছিলাম আমার সময় শেষ, তাই তো তোমাকে ডেকে আনলাম শেষ দেখা করব বলে। ইয়াস বরাবরের মতোই মিথ্যা আশ্বাস দিয়ে বলল রুহিকে, তোমার কিচ্ছু হবে না রুহি, আমি তোমার কিছু হতে দেব না। প্রতি উত্তর করল না রুহি। ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না আর। চোখের পাতা দুটো লেগে আসছে বারবার। তাকানোর শক্তিটুকুও নেই আর রুহির মধ্যে। নিজের সবটুকু ভর ইয়াসের ওপরেই ছেড়ে দিল রুহি। কি হলো বুঝতে পেরে উজ্জ্বল আর বাকিরা চিৎকার দিয়ে উঠল। বারবার ইয়াসকে বলল রুহিকে গাড়িতে তুলতে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি করল না ইয়াস, দ্রুত কোলে তুলে নিল রুহিকে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে উজ্জ্বল। কাশফিয়া তখন থেকেই কান্না করে যাচ্ছে রুহির জন্য। কাশফিয়া তখন দেখেছে গাড়িতে বসে থাকা লোকটাকে। ইয়াসকেই টার্গেট করেছিল লোকটা। কাশফিয়া তো ওকে বাঁচাতে চেয়েছিল, ছুটে এসেছিল ইয়াসের কাছে, কিন্তু ওকে সরিয়ে দিয়ে রুহি যে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেবে জানা ছিল না কাশফিয়া। কেন করলো রুহি এমন? এসব ভাবছে আর কান্না করছে কাশফিয়া। কান্না করতে করতে চোখ দুটো ফুলে গেছে ওর। ইয়াস পাশেই দাঁড়িয়ে আছে। একবার কাশফিয়ার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল সে। কত শত চিন্তা ইয়াসের মাথায়। তখন কে এসেছিল ওকে মারতে? নিশ্চয়ই ঈশান। কিন্তু ঈশান এত তাড়াতাড়ি সুস্থ হলো কিভাবে? ঘুরে ফিরে বরাবরই ইয়াসের সন্দেহ যাচ্ছে ঈশানের দিকেই। কাশফিয়াকে জিজ্ঞাসা করতে যাবে কিছু তখনই ডাক্তাররা বেরিয়ে এলো কেবিনের থেকে। ইনায়াও এসেছিল সেখানে। ইয়াস ছুটে গেল ইনায়ার কাছে। উদ্বিগ্ন হয়ে বলল ওকে, রুহি কেমন আছে ইনায়া? ঠিক হয়ে যাবে তো? চুপ করে রইল ইনায়া। উপস্থিত সবাই অপেক্ষা করছে ইনায়ার উত্তরের জন্য। ইনায়া সবার চিন্তিত মুখের দিকে তাকালো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াসকে, রুহি আর নেই ইয়াস। ওর আয়ু হয়তো এতটুকুই ছিল। কয়েক পা পিছিয়ে গেল ইয়াস। অন্ধকারে ঢেকে গেল ওর পুরো মুখ। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। ইয়াস কাঁদছে। এই প্রথম হয়তো সে কারোর জন্য কাঁদছে। ইয়াসের যে প্রচন্ড রকমের অনুশোচনা হচ্ছে বারবার। রুহির জন্য মৃত্যুর নিজেকেই দোষারোপ করে যাচ্ছে সে। ইনায়ার মুখ থেকে কথাটা শুনে কাশফিয়া শব্দ করে কান্না করে দিল। সাথে সিমি আর আখিয়াও। উজ্জ্বল পাথরের মতো দাঁড়িয়ে আছে। চোখের পানিও শুকিয়ে গেছে ওর। ইস, কত কত অপূর্ণ ইচ্ছে নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলো ওর বোনটা। মেয়েটার ভাগ্যে আল্লাহর সুখ লেখেনি হয়তো, তাই তো হলো এমন। রুহি ইয়াসের প্রতি এতটাই দুর্বল, তা এখানে না আসলে হয়তো বুঝতেই পারতো না উজ্জ্বল। কতটা ভালোবাসে ওর বোন ইয়াসকে। নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করলো না সে একবারও। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল উজ্জ্বল। এখন আর এত কিছু ভেবে কি হবে? যে যাওয়ার সে তো চলেই গেছে। উজ্জ্বল কথা না বলে এগিয়ে গেল রুহির কেবিনের দিকে। বোনের প্রাণহীন দেহটার কাছে বসে রইল কিছুক্ষণ। কান্না করবে না ভেবেও কান্না করে দিল উজ্জ্বল। সেও তো মানুষ, কষ্ট তো তারও হয়। মা বাবার পরে আপন বলতে তো ওর রুহিই ছিল। মেয়েটার স্বার্থপরের মতো চলে গেল ওকে ছেড়ে। কে উজ্জ্বলকে ভাইয়া বলে ডাকবে এবার? ভুলভাল কাজ করে বসলে কেই বা বকাবকি করবে। কথাগুলো ভাবছে আর আজ অঝরে কাঁদছে উজ্জ্বল। জাপটে ধরেছে রুহির প্রাণহীন নিস্তেজ দেহটা। রুহির মৃত্যুর আজ 4 মাস হতে চলল। ওকে কবর দেওয়া হয়েছে দেশেই। অদ্ভুতভাবে রুহির মৃত্যুর পর থেকে ঈশানকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারোরই আর বুঝতে বাকি নেই কাজটা ঈশানের। ইয়াসও সেই দিনের পর থেকে পাগলের মতো খুঁজেছে ঈশানকে। নিজের হাতে মারতে না পারলে শান্তি পাবে না সে। ইয়াস বসে আছে ওর অফিস রুমে।
ভাবছে কথাগুলো। হঠাৎই ড্রয়ারে রাখা একটা হলুদ খামটার দিকে চোখ যায় ওর। দীর্ঘশ্বাস ফেলে খামটা হাতে তুলে নেয় ইয়াস। ভেতরে রাখা গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটা বের করে পড়তে শুরু করে সে। আমার না হওয়া প্রিয় মানুষ, তুমি নিশ্চয়ই আমার চিঠিটা পড়ছো। তুমি যখন আমার এই চিঠিটা পড়বে, তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে, শত আলোকবর্ষ দূরে, চাইলেও যেখান থেকে ফিরে আসা যায় না। জানো তো ইয়াস, তুমি আমার হবে না জেনেও আমি সবসময় চেয়ে গেছি তোমাকে। তুমি কি ভাবলে আমি বেঁচে থাকতে চাই বলে ছুটে এসেছি এত দূর? না ইয়াস, যে জীবনে তুমি নেই সেই জীবন রেখে আমি কি করব? সবকিছু পেলেও যে তোমার শূন্যতা থেকে যাবে আজীবন। এত অপূর্ণতা নিয়ে বাঁচা যায় বলো? আমি তোমাকে দেখব বলে এসেছি, শেষবারের মতো চোখের দেখা দেখব বলে। মুখে তোমাকে ভুলে গেছি বলেও আমার পাগল মনটা সারাক্ষণ খুঁজে বেড়ায় তোমাকে। পেতে চাই তোমার ভালোবাসা। আমার তৃষ্ণার্ত চোখ জোড়া বারবার দেখতে চাই তোমাকে। মাঝে মধ্যে তোমার উপমার প্রতি আমার অনেক হিংসে হয় ইয়াস। কেন আল্লাহ ওর ভাগ্যটা আমাকে দিল না? পরেক্ষণেই আবার ভাবি, আমার ভাগ্যে আল্লাহ হয়তো তোমাকে লেখেনি। উনিও চান না তুমি আমার হও। নিয়তি ভেবে সান্ত্বনা দিই নিজেকে, কিন্তু এত কিছু করেও ভুলতে পারিনি তোমাকে। বারবার মনে পড়ে তোমার কথা। তোমার উপমা তো ভাগ্যবতী ইয়াস। সে তোমার ভালোবাসা পেয়েছে, যত্ন পেয়েছে, তোমার বুকে ঠাঁই পেয়েছে। কত সহজে সে না চেয়েও পেয়ে গেল তোমাকে। আর আমাকে দেখো, আমি কেবল ধ্বংসই করতে জানি। তাই তো এত করে চেয়েও পেলাম না তোমাকে। তবে আমার আফসোস নেই, আমি জানি শেষবার তুমি ফেলবে না আমার কথা। মিথ্যে করে হলেও একবার ভালোবাসি বলবে আমাকে। না বললে আমি জোর করেই বলিয়ে নিব। এক জীবনে এত অপূর্ণতা নিয়ে আমি মরেও শান্তি পাবো না। আবারও বলছি ইয়াস, তুমি ভালো থেকো। পৃথিবীর সবটুকু সুখ তোমার হোক, সব ভালো তোমার ভাগ্যেই থাকুক। আমায় তুমি মনে রেখো, ভালোবাসায় না হোক ঘৃণায় রেখো, তবুও প্লিজ মনে রেখো। আমার হাত কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আমি আর লিখতে পারছি না ইয়াস। নিজের ওপর আজ হাসি পাচ্ছে আমার। আমি কতটা নির্লজ্জ দেখো, মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমি তোমাকেই চাইছি। সত্যি আমি তোমাকে চাই। এই জীবনে যদি না পাই, তবে পরের জন্মে যেন তোমাকেই পাই। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসার মানুষ। আমার না হলেও তুমি অন্যের হয়েই ভালো থেকো।